আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মারফি রহমান। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বিকাশ মাধ্যমিক ফলাফল 2024 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে 83.04% শিক্ষার্থী পাশ করেছে। গতবারের চেয়ে এই হার বেড়েছে 2.65%। জিপিএ 5 পেয়েছে 1,82,000 শিক্ষার্থী। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে। 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট 73.35%। দেশের প্রতিষ্ঠান হয়েছে নরসিংদীর নাসিমা কাদির হাই স্কুল। আরো জানাচ্ছেন খান আলামিন। সাদিয়া আফরিন রিফা এবার ভিকারুন্নেসা নূন স্কুলের বাণিজ্য বিভাগ থেকে জিপিএ 4.67 নিয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অথচ পরীক্ষার মাঝপথেই থেমে যাওয়ার কথা ছিল সব। বড় আর ছোট বোন যে একই সাথে বেইলি রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। দুই বোনের দাফন সম্পন্ন করে রিফাকে পরদিনই বসতে হয়েছিল আরেকটি পরীক্ষায়। এই অবস্থায় পরীক্ষা আমার দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার বড় বোন বলেছিল যে ভালো একটা রেজাল্ট আনতে, ভালো করে পরীক্ষা দিতে। এই জন্য আমি পরীক্ষা দিতে আসছি এবং মেন্টালিটা ঠিকই ছিল না, কিন্তু লিখতে তো হয়েছে সব কিছু। এখন বৃহস্পতিবার রাত্রে ঘটনা, তখন শুক্রবারে আমরা সবাই গ্রামের বাড়িতে চলে যাই। শনিবারে একদিন ব্রেক ছিল, রবিবারে কিন্তু তার পরীক্ষা ছিল। এই অবস্থায় আমি তাকে আবার টাকা নিয়ে আসি। ফলাফলের সপ্তম অবস্থানে রয়েছে রিফার প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নূন স্কুল। তার বান্ধবীদের অধিকাংশেরই সাফল্য গাথা। 2195 পরীক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে 1528 জন। পাশের হার 98.45%। বাদ ভাঙা উচ্ছ্বাস তাই চারপাশে। অনেক ভালো লাগছে, আর এটার ক্রেডিট তো পুরো আমার বাবা মা, টিচার্স, ওদের কাছে যায়। ওদের ছাড়া তো এই রেজাল্ট করা সম্ভবই ছিল না। সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি অভিনন্দন জানাবো আমাদের শিক্ষক এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন মেয়েকে পড়ানোর জন্য। আমি চাই আমার নাতিন আরো উন্নত হোক, আরো সবাই উন্নত হোক, সব মায়ের আশা পূর্ণ হোক। করোনার পর এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। ফলাফলে যার প্রভাব পড়েছে বলে জানান ভিকারুন্নেসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মূলত গতবারের তুলনায় এবার ফুল সিলেবাস ছিল, সেটা তো অবশ্যই। এবং বাচ্চারা যারা এবার পরীক্ষা দিয়েছে তারা 7-8-এ করোনাকালীন ছিল এবং রেগুলার তারা ক্লাসেও আসে না, এটাও ঠিক। ডিজিটাল যুগে ওয়েবসাইট আর SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারায় শিক্ষা প্রতিষ্ঠানে আগের মতো ভিড় নেই। তারপরও যারা এসেছেন ভালো ফলের উৎসবে মেতেছেন তারা। ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। আমি চেষ্টা করব আমার পজিশনটা আরও এগিয়ে নিয়ে সেই লক্ষ্য পূরণ করার। এখন মার্কও ভালো আসছে, এখন আলহামদুলিল্লাহ যদি ভালো একটা কলেজে হয়ে যায় তাহলে ইটস গোনা বি ওয়ার্থ ইট। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার সারা দেশের গড় পাশের হার 83.04%। এর মধ্যে ছাত্রীদের পাশের হার 84.47 আর ছাত্রদের 81.57%। জিপিএ 5-এও মেয়েরা এগিয়ে। 1,82,129 শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 98,776 জন আর ছাত্র 83,353 জন। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে 92.32% নিয়ে পাশের হারে এগিয়ে যশোর বোর্ড, আর পিছিয়ে সিলেট, যেখানে পাশ করেছে 73.35%। এবছর 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল 48টি, আর শতভাগ পাশ করেছে 2968টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। গত বছর যা ছিল 2354। দেশসেরা 10 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 9টি রাজধানীতে হলেও প্রথম স্থানের তকমা কেড়ে নিয়েছে নরসিংদীর নাসিমা কাদির হাই স্কুল। স্কুলটির 285 জন শিক্ষার্থীর 284 জনই জিপিএ 5 পেয়েছে, পাশও শতভাগ। তালিকায় রয়েছে রাজগুত্তরা মডেল স্কুল, হলিক্রস গার্লস হাই স্কুল, বীরুত্তম শহীদ আনোয়ার গার্লস স্কুলের মতো প্রথিতযশা প্রতিষ্ঠান। গেল 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় 12 মার্চ। ব্যবহারিক পরীক্ষা 13 থেকে 20 মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। খান আলামিন, আরটিভি, ঢাকা।
শিক্ষা ও ফলাফলে ছেলেদের হার কমে যাওয়ার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষার্থীরা কেন কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ছে সেটিও খুঁজে বের করা, তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার মতো উপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এর বিস্তারিত। গেল 12 মার্চ শেষ হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মাত্র 60 দিনের মধ্যে ফল প্রকাশে গণভবনে এই আয়োজন। শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী সার্বিক ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর বোর্ড চেয়ারম্যানরা একে একে সরকার প্রধানের কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। মেধা বিকাশের সুযোগ রেখে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার কথা জানান তিনি। শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। শুধুমাত্র যে সাদাসিধা MA BA পাস করবে তা নয়, সাথে সাথে কারিগরি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি উল্লেখ করে ছেলেদের সংখ্যা কমার কারণ খোঁজার নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন, সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন যে কি কারণে। এটা প্রত্যেকবার কিন্তু আমি বলছি, কিন্তু আমি জানি না আপনাকে আবার চলে যেয়ে ভুলে যেন না যে কি কারণে। কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। উন্নত ও দারিদ্র্যমুক্ত জাতি গড়তে শিক্ষিত সমাজ গড়ে তোলার বিকল্প নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের শিক্ষার যে কার্যক্রমটা এগিয়ে যাচ্ছে সেটা আমাদের অব্যাহত রাখতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। এসএসসিতে দেশসেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা শতভাগ পাশের পাশাপাশি 99.66% GPA 5 অর্জন করেছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় এমন ফল সম্ভব হয়েছে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। নরসিংদী থেকে লক্ষণ বর্মনের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ফলাফল প্রকাশের পর এভাবে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। এবারও ফলাফলে দেশসেরা হওয়ায় এমন আনন্দ উচ্ছ্বাস নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীদের। চলতি বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় 295 জন অংশ নিয়ে শতভাগ পাস সহ GPA 5 পেয়েছে 294 জন। পাশের হার 99.66%। টিচারদের হেল্প ছাড়া তো অবশ্যই এই ভালো একটা রেজাল্ট করা সম্ভব ছিল না। সবার একটা মিলিত ইয়ের ফলে আমরা আজকে এই রেজাল্ট করতে পেরেছি। আমাদের স্কুল, আমাদের স্টুডেন্ট, টিচার, আমাদের প্যারেন্টস সবার জন্য এটা অনেক বড় একটা অর্জন যে আমরা দেশের রেজাল্ট করতে পেরেছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষকগণকে, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মূলত আমরা আজকে এই রেজাল্টটা করতে পেরেছি। আমাদের এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করবে। আমি আবেগ আপ্লুত হয়ে পড়ছি যে আমার প্রথম সন্তান এই ভালো রেজাল্ট করেছে। দেশসেরা সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এই বিজয় শুধু স্কুলের বিজয় নয়, এই বিজয় আজকে সমস্ত অভিভাবকদের বিজয়, সমস্ত শিক্ষার্থীদের এই বিজয়, সমগ্র বাংলাদেশবাসীর। আমি এটাকে নরসিংদীবাসীকে উৎসর্গ করি। কঠোর পরিশ্রম এবং একজাক তরুণ শিক্ষক শিক্ষিকার পরিশ্রমের ফলাফল এবং ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায়ের ফলে আমাদের চমৎকার ফলাফল অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি। আগামীতেও এ ধারা ধরে রাখতে চায়। সৈয়দা সামিয়া তামান্না, RTV।
ধামরাই একটি 4তলা ভবন অপর একটি 7তলা ভবনের উপর হেলে পড়েছে। এ ঘটনায় ওই ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকালে পৌর এলাকার ধানসিঁড়ি আবাসিক মহল্লায় এ ঘটনা ঘটে। পৌর মেয়র গোলাম কবির বলেন, সকালে ধানসিঁড়ি আবাসিক এলাকার জিয়া শিকদার নামের এক ব্যক্তির একটি 4তলা ভবন আর একটি 7তলা ভবনের উপর হেলে পড়ে। এ ঘটনায় 4তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। ধামরাই ফায়ার সার্ভিস ও পৌরসভার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ভবন দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ধামরাই থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, ভবন দুটির এখন কি অবস্থা আছে এবং বসবাসকারীরা ভবনটি ছেড়েছে কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি ধামরাই পৌরসভার 3 নং ওয়ার্ড ধানসিঁড়ি যে হাউজিং সোসাইটি, সেই হাউজিং সোসাইটির সামনে। আপনি ইতিমধ্যে বলেছেন যে ধামরাইয়ের যে ঘটনাটি ঘটেছে, যে 4তলা একটি ভবন 7তলা একটি ভবনের উপর হেলে পড়েছে, এবং আপনাকে যদি একটু দেখাই যে সেই যে 7তলা ভবনটির পাশে যে 4তলা ভবনটি, এই 4তলা ভবনটি মূলত 7তলা ভবনের উপর হেলে পড়েছে। আমরা যেটি জেনেছি যে এই যে 4তলা ভবনটি, এই 4তলা ভবনটির এই যে অংশটুকু দেখছেন, এটি হচ্ছে ভবনটির বর্ধিত অংশ। এই জায়গাটিতে রাস্তা ছিল, ভবন মালিক এটিকে রাস্তা দখল করে তিনি তার জোরপূর্বক এই জায়গাটিতে তার ভবনের সাথে সম্পৃক্ত করে এই যে বর্ধিত অংশ করেছেন, এবং বর্ধিত অংশ যেটি করেছেন সেটিতে কোনো নিয়ম মানেনি, যার কারণে নিয়ম বহির্ভূতভাবে এই ভবনটি এবং নিম্নমানের যে কাজ হয়েছে সে কাজের উপরে ভর করে এই ভবনটি তার অবস্থান ধরে রাখতে পারেনি এবং পার্শ্ববর্তী 7তলা ভবনের উপর হেলে পড়েছে। আমরা এই ব্যাপারে ধামরাই পৌরসভার যিনি মেয়র গোলাম কবির, ওনার সাথে কথা বলেছি। উনি যেটি বলেছেন যে সংবাদ পাওয়ার পরপরই উনি পৌরসভা থেকে তার টিম পাঠিয়েছেন এবং তারা এটি পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই 4তলা ভবন এবং 7তলা ভবন দুটিকেই তারা যে জনগণ আছে এবং ভাড়াটি আছে তাদেরকে সেখান থেকে নামিয়ে দিয়েছেন এবং অনেকটা তারা পরিত্যক্ত ঘোষণা করেছেন। তারা যে আমাদেরকে পৌর মেয়র যেটি বলেছেন যে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 5 কর্মদিবস দেওয়া হয়েছে, এবং 5 কর্মদিবসের মধ্যেই তাদেরকে এই ভবনের যে ত্রুটি বিচ্যুতি সব সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। এবং তিনি আরো যেটি জানিয়েছেন যে সেই রিপোর্ট পাওয়ার পরেই তিনি এই ভবন মালিকের ব্যাপারে এবং ভবনটির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবেন। আমরা কথা বলেছিলাম এখানকার ফায়ার সার্ভিসের ব্যাপারে। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছেন, তারাও এটি নিশ্চিত করেছেন যে ভবনটি যে হেলে গিয়েছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন, এবং তারা যেটি বলেছেন যে তারা ঘটনাস্থল পরিদর্শন করার পরপরই তারা এটিকে সিলগালা করে দেওয়ার প্রস্তাব দেয়, এবং যার পরিপ্রেক্ষিতে মেয়র মহোদয় সে পদক্ষেপ নেন। তো আমরা যে এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা এটি নিয়ে ভীতকর অবস্থা রয়েছেন, যে কেননা যে কোনো মুহূর্তে একটি ভয়ঙ্কর অবস্থা ঘটতে পারে। তো সব মিলিয়ে এখানকার যে ভবন দুটি রয়েছে সেটি পাশাপাশি দাঁড়িয়ে আছে, এবং এখানে কোনো ভাড়াটিয়া বা কেউই নেই। তো যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা দরকার সেটি তদারকি করছেন ফায়ার সার্ভিস এবং পৌর কর্তৃপক্ষ। তো এই ছিল ধামরাইয়ের যে ধানসিঁড়ি হাউজিং সোসাইটি, সেই হাউজিং সোসাইটি থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মারফি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে এমভি আব্দুল্লাহ। সকালে জাহাজটি বঙ্গোপসাগরে দেশের জলসীমায় প্রবেশ করে। সোমবার জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছবে। KSRM গ্রুপের কর্মকর্তার জানান, এমভি আব্দুল্লাহ বর্তমানে যে গতিতে আসছে এতে সোমবার রাত 8টার মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করবে। এরপর চট্টগ্রামে আসবে জাহাজটি। চট্টগ্রামে পৌঁছানোর পর নাবিকদের তীরে নিয়ে আসা হবে। সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে দীর্ঘ 1 মাস পর গত 13 এপ্রিল মুক্তি পায় এমভি আব্দুল্লাহ জাহাজসহ 23 নাবিক। দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন RTVর ফেসবুক পেজে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মমতাজ বেগম নামের ওই নারী গাজীপুরের কাপাসিয়ার বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিনের স্ত্রী।
দুদিন ধরে বুকে ব্যথা অনুভব হওয়ায় তাকে সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বিভাগের চিকিৎসকদের পরামর্শে সকাল 9:30টার দিকে তাকে লিফটে করে 11 তলা থেকে 4 তলায় হৃদরোগ বিভাগে নেওয়ার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। নিহতের স্বজনদের অভিযোগ, প্রথমে লিফটম্যানদের কল করা হলেও তারা খারাপ ব্যবহার করে। পরে 999-এ ফোন দিলে 45 মিনিট পর তাদের বন্ধ লিফট থেকে উদ্ধার করা হয়। এরই মধ্যে মৃত্যু হয় মমতাজ বেগমের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি হতে পারে, তদন্ত করে দেখা হচ্ছে। 15-16 জন ছিল, বাঁচার জন্য সবাই চেয়ার পারতেছে, তারা না তালাটা মাইরা দিয়ে পরে ঠিক হই, তারা আর ঠিক করছে না লিফটে। মা ভালো মানুষ, লিফট আটকায় তার মাইরা লিখছে। এই রোগীর ব্যাপারে যদি তারা ওই তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা করতো, অন্তত পক্ষে আমরা রুগীকে আইসিইউতে নিয়ে আমরা চিকিৎসা দিতে পারতাম। ছিল কিনা কোনো, এবং এক্ষেত্রে পিডব্লিউডির কোনো দায়বদ্ধতা আছে কিনা, কি ধরনের সমস্যা হয়েছে, এটার জন্য আমরা ইতিমধ্যে একটা উচ্চতর কমিটি গঠন করেছি। কুড়িগ্রামে যত্রতত্র গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক। বেশিরভাগ প্রতিষ্ঠানে মানা হচ্ছে না সরকারি নিয়মনীতি, অনেকেরই নেই অনুমোদন, আবার লাইসেন্স থাকলেও বছরের পর বছর নবায়ন ছাড়াই চলছে কার্যক্রম। এতে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। জেলা সিভিল সার্জন জানান, অনিয়ম পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর প্রাণকেন্দ্রে সেবা দিয়ে যাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নানা রোগের পরীক্ষা নিরীক্ষাও চলে এখানে, অথচ ডায়াগনস্টিক সেন্টারটির অনুমোদনই নেই। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক জানান, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। ওনারা তো আমাকে অনুমতি দেন চালাবার জন্য, আমি চালাচ্ছিও না, কিন্তু আমি বসে বসে আমার যে স্টাফগুলো আছে তাদেরকে আমি বেতন দিচ্ছি। অথচ পপুলার থেকে এক রোগীকে দেয়া ব্যবস্থাপত্র দেখে অনুমোদন ছাড়া সেবা দেওয়ার কথা স্বীকার করে নেন আরেক স্টাফ। তো পরীক্ষা বলতে যে মানে আরবিএসটা, মানে ডায়াবেটিসটা, এগুলোর টেস্ট হয়, এগুলো আমরা হাতেই করতে পারি। একই উপজেলার আপডেট ডায়াগনস্টিক সেন্টার 2 বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে। আরেক প্রতিষ্ঠান জনসেবা ডায়াগনস্টিক সেন্টারেরও একই অবস্থা। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও কম্পিউটার অপারেটর নেই। 2 বছর নবায়ন করা নাই, কিন্তু আমার টাকা পয়সা সব জমা দেওয়া আছে। আমার রিনিউ একটা বাকি আছে, এটা আসলে করা উচিত। এদিকে ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিক পক্ষ বলছে, স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করলেই নাকি কার্যক্রম শুরু করা যায়। সিভিল সার্জনের ভিজিট পর্যন্ত করবার, ভিজিটের পর ওরা বলে যে আপনারা কার্যক্রম চালান, আর ওরা প্রতিবেদন ওখানে পাঠায়। তবে জেলা সিভিল সার্জন বলছেন, অনুমোদন কিংবা লাইসেন্স নবায়ন ছাড়া ক্লিনিক চলতে পারে না। নিয়মিত অভিযান দিয়ে এসব বন্ধ করা হবে। এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের অভিযান এটি একটা চলমান প্রক্রিয়া, আমরা এটি চালু রাখছি। দ্রুত ভুয়া ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি কুড়িগ্রামবাসীর। সৈয়দ মাহমুদ, RTV। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে আতঙ্কে আছেন সাধারণ শিক্ষার্থীরা। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসের বাইরে ও ভিতরে পুলিশ মোতায়েন করা হয়েছে। গেল রাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসা নিয়ে ছাত্রলীগের 2 গ্রুপের কথা কাটাকাটির জেরে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 3 জন আহত হয়। এ সময় দেশীয় অস্ত্রের মহড়াও দেখায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কুমিল্লায় 14গ্রাম উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইসমাইল হোসেন বাচ্চু, সালাউদ্দিন, আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, গিয়াসউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজাউল করিম, বাবুল ও মোহাম্মদ আমির হোসেন। 2016 সালের 8 জানুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে পূর্ব শত্রুতার জেরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিচার করলে কার্যকর হয়ে যেন আল্লাহ কার্যকর করে যেন মানুষ বুঝতে পারে, অন্যায় করলে অন্যায় বিচার আছে এটা যেন বুঝতে পারে।
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা পদক প্রদান করতে যাচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে 5 জন রত্নগর্ভা মায়ের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি। স্বাগত বক্তব্য রাখবেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। বিকেল 5:30টায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচার করা হবে। বরিশাল নগরের 24 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা প্রভাব খাটিয়ে সড়কের দুই পাশ বন্ধ রাখায় চরম বিপাকে পড়েছেন প্রায় 500 পরিবার। শতবর্ষীয় রাস্তাটি চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগীদের। স্থানীয় কাউন্সিলর জানান, রাস্তার উপর নির্মিত টিনের বেড়া ও গেট অপারেশনের জন্য সিটি কর্পোরেশনের চূড়ান্ত নোটিশ দিলেও কোনো লাভ হচ্ছে না। সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনকে পদক্ষেপ নিতে হবে বলে জানান পুলিশ কমিশনার। বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। বরিশাল নগরীর 24 নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপাতলীর মান্নান খান সড়কটি প্রায় 100 বছর ধরে ব্যবহার করে আসছেন স্থানীয়রা। তবে সম্প্রতি আব্দুল আল নাইম নামে এক বাসিন্দা রাস্তার এক পাশে গেট এবং অন্য পাশে টিনের বেড়া নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন 500 পরিবারের প্রায় 1,500 মানুষ। আইন অমান্য করে মানুষের চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমরা রাতের আধারে দেখি একটা গেট করছে, গেট করে আটকাই দিয়েছে। এতদিন খোলা ছিল, পোলাপান স্কুল কলেজে গেছে, হ্যাঁ, এখন হঠাৎ করে যারা বন্ধ করে দিয়েছে। আপনাদের কাছে এতটুকু জোর যে এই জায়গায় শুধু হাঁটার জন্য একটু রাস্তা দেবেন। আমাদের দাবি যে এই রাস্তাটা খুলে দেওয়া হোক। অন্যদিকে অভিযুক্ত নাইমের দাবি রাস্তার মালিক সে নিজেই, তাই সিটি কর্পোরেশনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। বাড়ির সামনে থেকে মেইন রাস্তা পর্যন্ত 21 শতক জমি, এইটা আমার নিজের ব্যক্তিগত রাস্তা এবং আমাদের বাড়ির রাস্তা। এইখানে কোনো ওয়ারিশও নাই, কোনো অংশও নাই। সিটি কর্পোরেশন থেকে তারা আসুক, যদি আমি অবৈধভাবে বেআইনি কিছু করি তাহলে সেটা তারা ব্যবস্থা নেবে। সমস্যা সমাধানে স্থানীয় কাউন্সিলরও বেশ উদাসীন। সিটি কর্পোরেশন এটা আমাদের অফিসিয়ালি ফর্মালিটি তারা করে, এটা তো কাউন্সিলরের এখানে কোনো ভূমিকা থাকে না। আর এখন যে অবস্থায় গেছে, এটা আমার মেয়র মহোদয়, সে যদি ইন্টারফেয়ার করে, কারণ সে ইন্টারফেয়ার করে, এখন যে যারা আছে তার সাথে এটা হইতে পারে, আমার পর্যায়ে নাই। জনদুর্ভোগ দূর করতে সিটি কর্পোরেশনকেই পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন পুলিশ কমিশনার। সিটি কর্পোরেশন যদি মনে করে যে জনদুর্ভোগ এড়ানোর জন্য এবং মানবিক দিক বিবেচনা করে ওই রাস্তাটা সিটি কর্পোরেশন অ্যাকোয়ার করতে পারে রাস্তাটা, এবং প্রপার পদক্ষেপ নিয়ে ওই রাস্তাটা জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারে, এটা সিটি কর্পোরেশনের ইখতিয়ার। 1,500 মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, আরটিভি। সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নামে ভোমরা বন্দরের 0 পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। দুপুরে বন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত 4টি শ্রমিক সংগঠন ও 2টি ট্রান্সপোর্ট সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, 0 পয়েন্ট আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় ট্রাক থেকে প্রতিদিন বাংলা টাকার প্রায় 70 থেকে 80 হাজার টাকা চাঁদা আদায় করে থাকে সিএনডিএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে 15ই মে মানববন্ধন ও 16ই মে ধর্মঘটের ঘোষণা দেন তারা। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেন। সকালে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একে আব্দুল মোমেনের নেতৃত্বে 6 সদস্যের সংসদীয় কমিটি। এ সময় আব্দুল মোমেন আরও বলেন, রোহিঙ্গা পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে সরেজমিনে এ পরিদর্শন। রোহিঙ্গারা স্বদেশে ফিরে যেতে চান। সংসদীয় কমিটি সরকারের কাছে এ বিষয়ে সুপারিশ করবে বলেও জানান তিনি। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য সংস্থার
একটি ভাউচার আউটলেট লার্নিং সেন্টার পরিদর্শন শেষে রোহিঙ্গা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়। পরে প্রতিনিধি দল ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অংশগ্রহণে বৈঠক শুরু হয়। Every day becoming more complex. এবং এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে আমরা কি ধরনের উত্তরণ করতে পারি। আমাদের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব হচ্ছে ওয়াচডগ অফ দ্য ফরেন মিনিস্ট্রি। আমরা ফরেন মিনিস্ট্রি এবং সরকারকে সুপারিশ করবো যে এই করলে বোধহয় ভালো। তা আমাদের বড় ফোকাস হচ্ছে এবারে এই রোহিঙ্গা। রাজধানীর বসুন্ধরায় অনুষ্ঠিত হয়ে গেল 12তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব। সকালে কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার নবরাত্রি হলে এর আয়োজন করা হয়। পবিত্র কুরআনের হাফেজদের উৎসাহ দেওয়া এবং তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করাই ছিল এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠানে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শাখাসমূহের 1235 জন হাফেজ শিক্ষার্থীকে 3টি সেশনের মাধ্যমে ক্রেস্ট, সনদ, পাগড়ি, স্কার্ফ ও অ্যাওয়ার্ড দেওয়া হয়। সে সঙ্গে তাদের বাবা মাকেও দেওয়া হয় সম্মাননা। এক পর্যায়ে পুরো হাফেজদের কোরআন তেলাওয়াতে মুখরিত হয়ে ওঠে এ বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে কোমলমতি হাজার হাজার হাফেজ সহ অংশ নেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ সহ কোরআন গবেষক। তীব্র তাপ প্রবাহে পানির দেখা নেই গভীর নলকূপ, শ্যালো মেশিন সহ বিভিন্ন পাম্পে। ফলে বাধ্য হয়ে পুকুরের পানি ব্যবহার করছেন অনেকে। তীব্র পানি সংকটে দূর দূরান্ত হতে পানি নিয়ে আসলেও অবর্ণনীয় দুর্ভোগে ঠাকুরগাঁও সদরের বাসিন্দারা। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। টিউবওয়েলের হ্যান্ডেল চেপে ক্লান্ত গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। দীর্ঘ সময়ের চাপাচাপিতে অবশেষে দেখা মিলছে মাটির গভীরে জমে থাকা পানির। গ্রাম জুড়ে প্রায় প্রতিটি বাড়িতেই চলছে তীব্র পানি সংকট। টানা কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের জনজীবন। গ্রামের 850 পরিবারের সবার বাড়িতে গভীর নলকূপ থাকলেও গেল 1 মাস ধরে নলকূপে পানি উঠছে না। অনেক ঠাসাঠাসিতে যৎসামান্য পানি উঠলেও অপ্রতুল। ফলে তীব্র পানি সংকটে গ্রামের সাধারণ মানুষ। টিউবওয়েল, নলকূপ, তারপরে মোটর, সেল মেশিন, এখান থেকে ঠিকমতো পানি পাচ্ছে না। দড়ি দুকাল হাই নষ্ট হতে একটু খালি জীবন বাঁচানির মতো। 10 বাড়ি ওই দিকে পানি আনতে, পানি আনে আমাদের চলতে হয়েছে। পানির জন্য খুব কষ্ট করতেছে। এই অবস্থা শুধু চণ্ডীপুর গ্রামেই নয়, পার্শ্ববর্তী সিংড়া, খাগড়াবাড়ি, চকহলদি, চঙ্গাখাতা, দৌলতপুর, আরাচি, সালন্দর, কচুবাড়ি সহ নিমবাড়ি গ্রামে। স্থানীয়রা জানান, প্রচন্ড গরমের মধ্যে পানির অভাবে খাওয়া, গোছল, কাপড় ধোয়া, গবাদি পশুকে গোছল করাতে পারছেন না। গরু বাছুর পানি খাওয়াই পারি না, নিজে খাইতে পারি না। এরপর রোদের তাপ বেশি। গাও গোসল দন দানা, গরু ছাগল দেখালে খাওয়ান দানা, খুব কষ্ট আছে। পানি সমস্যার কথা স্বীকার করে স্থানীয় ইউপি বলেন, পানি সংকটের কথা জনস্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। গ্রামে কোনো টিউবওয়েলে কোনো খাবার পানি উঠতেছে না। বিষয়টা আমরা জনস্বাস্থ্য অফিসে জানাইছিলাম, দেখি ওনারা কি এখন পদক্ষেপ নেয়। তীব্র তাপপ্রবাহে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। নিরাপদ পানি সরবরাহে আরও গভীর নলকূপ স্থাপনের কথা বলছেন কর্মকর্তারা। তারা নলকূপ স্থাপনের বরাদ্দ পায়, সেই অনুযায়ী এটা দরপত্র আহ্বান হয়েছে। ঠিকাদার নির্বাচন শেষ, মালামাল পরীক্ষা শেষ। আগামী 1 সপ্তাহের ভিতরে আশা করা যায় এই নলকূপগুলো স্থাপন কাজ শুরু হবে। 4টি সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ করছি। এর মধ্যে 2টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে এবং বাকি 2টি অবকাঠামো নির্মাণ কাজ খুব দ্রুতই আরম্ভ করা হবে। ইমরুল কায়েস, RTV। গাজীপুরের শীতলক্ষ্যা নদীর প্রায় 80 কিলোমিটার নৌপথ কচুরিপানায় ঢেকে গেছে। এর ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌযান চলাচল। নদী পারাপারে ভোগান্তি সহ লোকসানে পড়ছেন পণ্যবাহী ট্রলার মালিক সহ ব্যবসায়ীরা। গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। শীতলক্ষ্যা নদীর গাজীপুরের শ্রীপুর উপজেলার ত্রিমোহনী থেকে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও ঢাকার ডেমরা অংশের চিত্র এটি। নদী জুড়ে এমন কচুরিপানা থাকায় নৌযান চলাচল নিয়ে যেন ভোগান্তির শেষ নেই মানুষের।
ভুক্তভোগীরা জানায় কচুরিপানার মধ্য দিয়ে নৌযান গন্তব্যে যেতে বেশি সময় লাগায় জ্বালানি খরচ বেড়েছে কয়েক গুণ। ফলে বেশিরভাগ ট্রলার নোঙর করে রেখেছেন মালিকরা। এতে পণ্যবাহী ট্রলার না পেয়ে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে নদী পার হতে নৌকার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কচুরিপানার লাগা বোট যাইতে পারে না। আগে 3 ঘন্টা রাস্তা যাইতাম, 3 ঘন্টা, এখন লাগতেছে সারাদিন 10 ঘন্টা। ভাড়া লইয়া ভাড়া ঠিক করি তো বডি আসে না, ব্যাপারে মাল নিতে পারে না। এই তেরুগুনির থেকে চৌসিন্দুর পর্যন্ত আমরা নৌকা চালাইতে পারি না, প্রচুর কচুরি। এদিকে নদীর কিছু এলাকায় কচুরিপানা ও খুঁটি দিয়ে মাছ চাষ করায় এমনটি হয়েছে বলে দাবি করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মৌসুমী রহমান, RTV। সমবায়ের মাধ্যমে দেশে কর্মক্ষম মানুষ তৈরির জন্য কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ। রংপুরের গঙ্গাচড়ার তিস্তার চরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ও সুইস কন্ট্যাক্ট কর্তৃক বাস্তবায়নাধীন M4C প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন। এ সময় প্রকল্প পরিচালক আব্দুল মজিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। আমরা আবার শুরু করেছি ইনশাআল্লাহ আমাদের যৌথ উদ্যোগে মানুষ। ঝালকাঠিতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। নড়াইলে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। পটুয়াখালীতে বিশ্ব মা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভা হয়। বাগেরহাটে মা দিবস উপলক্ষে 5 অদম্য নারীকে রত্নগর্ভার সম্মাননা প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পরিবেশ দূষণমুক্ত রাখতে চাতাল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলে এর আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য আলহাজ মঈনুদ্দিন। এছাড়াও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, উপজেলার সহকারী ভূমি কমিশনার কাজী তাহমিনা শারমিন, জেলা চাতাল কল মালিক সমিতির সভাপতি হাজী জহিরুল ইসলাম জারু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নাটোরের বড়াই গ্রামের শুকনো সিম গাছ পুড়তে গিয়ে 20-50 বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দুপুরে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব মণ্ডলপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে অন্তত 5 কোটি টাকা লোকসান হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানায় বাগডোব মণ্ডলপাড়া এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন পতিত জমিতে শুকনো সিমের গাছ পোড়াচ্ছিলেন নিজামউদ্দিন নামে এক কৃষক। এ সময় জমি সংলগ্ন পান বরজে আগুন লেগে যায়। তাপ প্রবাহের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার নবনির্বাচিত 2 উপজেলা পরিষদ চেয়ারম্যান। তারা হলেন কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস এবং টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল। শনিবার বিকেলে আলাদাভাবে তারা পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সেখানে তারা 15 আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী বুধবার 15 মে থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হচ্ছে। গুটি আম আগে পাকায় পাড়ার সময়ও এগিয়ে আনা হয়েছে। দুপুরে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত পর্যবেক্ষণ সংক্রান্ত সভায় বাজারজাতকরণের বিষয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে নিরাপদ, বিষমুক্ত, পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। জেলা সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।